সকালে ছোটা বুয়া এসে আমাদের ঘরদোর মুছে দিয়ে যায়। সেই সময় আমি খেয়াল করলাম আমার শ্বশুরমশাই পেপার পড়ার ছল করে বুয়ার ডাব দেখছে, উকি দিয়ে কোমর দেখছে, আর মাঝে মাঝে নিজে নিজে হাত বোলাচ্ছে। প্রথমে অবশ্য আমি একটু থতমত খেয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম শ্বশুরমশাই কি আমাকেও এমন করে দেখে নাকি। তারপরেই মাথায় খেললো আরও একটা তো উপায় আছে। আচ্ছা দেখা যাক মহাশয় কী করে। তিনি উঠে ঘরে গেলেন। বাথরুমের দরজার আওয়াজ পেলাম। কি করতে বাথরুমে গেলেন? পরক্ষণে মনে পড়লো শ্বশুরের ঘরের বাথরুমে একটা ছোট ফুটো আছে। দরজার হাতলে স্ক্রু ফুটো। কদিন আগে হাতলগুলো খুলে গিয়েছিল বলেই একটু সরিয়ে হাতল লাগানো হয়েছে, তাই ফুটোটা রয়ে গেছে। ঘরে শ্বশুর একাই থাকেন, আর আমার অসুস্থ শাশুড়ি থাকেন আমার ঘরের পাশের ঘরে, যেন আমি মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসতে পারি। এজন্য আমার বর পাশের ঘরে ওনার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, আমি উকি দিলাম শ্বশুরের ঘরে। হ্যাঁ, তিনি বাথরুমে। বাথরুমের দরজার ফুটোয় চোখ দিতে দেখি তিনি সাবান দিয়ে হাতের কাজ করছেন। আমার শ্বশুরের বয়স 48, শক্তপোক্ত শরীর। বউ অসুস্থ বলে গত প্রায় 2 বছর লাগালাগি বন্ধ। ওনার যন্ত্রটা ভাগাড়ের ঘরে পাওয়া বইয়ের ছবির মতোই। গত কমাস ধরেই কুড়িয়ে পাওয়া এই বই আমার পাঠ্য তালিকায় অন্যতম। কত রকমের গল্প আর ছবি, মা ছেলে বাবা মেয়ে শাশুড়ি জামাই শ্বশুর বৌমার গল্পও আছে সেখানে। পড়ছি আর ভাবছি এসবও হয় নাকি। এখন শ্বশুরকে দেখে যখন আমার শিহরণ যাচ্ছে, তখন মনে মনে ভাবলাম অসম্ভব কি, এটা হতেও পারে। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আমি আমার বরকে বললাম, তুমি শুধু আমাকে মা হিসেবে দেখতে চাও নাকি বংশের প্রদীপ দেখতে চাও? আমার বর কিছুটা থতমত খেয়ে বলল, মিতালি, আমি তোমার প্রশ্নের মানে বুঝলাম না। আমি এবার শরম লজ্জা ত্যাগ করে বললাম, যাকে তাকে দিয়ে মা হব নাকি এমন কাউকে দিয়ে হব যাতে তোমাদের বংশ রক্ষা হয়? আমার বর খুব আগ্রহ নিয়ে বলল, বংশ রক্ষা হলে ভালো হয়, কিন্তু আমার তো কোনো ভাইটাই নেই যে তার সাথে খেলে মনের আশা পূরণ করবে। আমি আমার বরকে বললাম, কেন, তোমার বাবা আছে না? বেচারা আমাকে যদি তার বাপের সাথে করতেও দেখতো তাহলে মনে হয় এত অবাক হতো না। আমার কথা শুনে আমার বর যেন আকাশ থেকে পড়ল। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখো, তোমার বাবার এখনো অনেক শক্তি ও ইচ্ছে আছে। তুমি চাইছো আমি শুধু মা হব তা নয়, আমার চাহিদাও মেটাবো যে কাউকে দিয়ে। কিন্তু বাইরের কাউকে দিয়ে কাজ করানোর জন্য আমাকে বারবার বাইরে যেতে হবে। আর তোমার বাবা মার সাথেও সেটা চিটিং হবে। এর চেয়ে যদি তোমার বাবাই আমার সাথে খেলে তাতে তার চাহিদাও মেটে, আমার চাহিদাও মেটে। মাঝখান থেকে অন্য কারো বংশের বাতি তোমাদের বাড়িতে পালিত হয় না। আমার বর আমার কথা বুঝে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেলেন। আমাকে বুকে নিয়ে বললেন, যদি তুমি চাও তাই হবে, আমাকে কি করতে হবে শুধু তাই বলো। আমি বললাম, এখন শুয়ে পড়ো। উনি আমাকে অবাক হয়ে বললেন, মানে? আমি বললাম, আরে শো না। আমি তাকিয়ে দেখলাম খাড়া হয়ে আছে। এতক্ষণের আলাপে বেচারা দাঁড়িয়ে গেছে। আমি ওনাকে বললাম, রিল্যাক্স করো, আমি কলা খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে। বলে কলা খেতে লাগলাম। খেতে খেতে ভাবলাম, মানুষটা খুব ভালো মানুষ, যে আমাকে ভালোবাসে, যে তার মা বাবাকে ভালোবাসে। আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি সেই ভালোবাসা থেকেই খেতে থাকলাম। পরদিন দুপুরে যখন বাসায় কেউ নেই, তখন শাশুড়ির কাছে গিয়ে বসলাম। আমি ওনার সরাসরি বললাম, নাতি চান না বংশের বাতি চান? তিনি আমার এই প্রশ্নে বড়ই অবাক হলেন, বিরক্ত হলেন, খেতে উঠে বললেন, এটা কি ধরনের প্রশ্ন বৌমা? আবারও আমি একই প্রশ্ন করলাম। এবার আমার গলার আওয়াজে তিনি বুঝলেন কিছু একটা ঝামেলা আছে, তাই গলা নরম করে আমাকে বললেন, বৌমা কি বলছো কিছুই তো বুঝতেছি না। এবার আমি ওনাকে বললাম, আপনি দাদি বা নানি যতদিনে হবেন ততদিন আপনি বাঁচবেন না। এখন একটাই উপায়, মিথ্যে দাদি হওয়া। কিন্তু সেটা বংশের বাতি হোক, সেটা আপনি চান না, নাকি যেমন তেমন দাদি হলেই চলবে? এবার তিনি কৌতূহলী হয়ে আমায় বললেন, হয়তো কিছুটা আঁচ করতে পেরেছি মা। আমার হাত ধরে আরও বললেন, আমাকে সব খুলে বলো, যত কঠিন সত্যই হোক আমি শুনতে চাই। ওনার কথা শুনে আমি বললাম, আপনার ছেলে কোনোদিন বাবা হতে পারবে না। আসলে সে এক অক্ষম পুরুষ। আমি এখনও কুমারী। সে বলেছে আমি যে কারো সাথে শুয়ে হলেও যেন আপনাকে একটা নাতি দেই, অর্থাৎ আপনি হবেন মিথ্যে মিথ্যে দাদু। এখন আপনি অন্যের বংশের ছেলে নেবেন না নিজ স্বামীর বংশ রক্ষা করবেন? আপনি যা চাবেন সেটাই হবে। আমার এই কথা শুনে মহিলা শোকস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভয় পেলাম আবার হার্ট অ্যাটাক না হয়। আমার হাতে ওনার হাত থাকায় বুঝলাম তেমন কিছু হবে না। হার্টবিট ও শরীরের তাপ কিছুটা স্বাভাবিক হলে হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম এবং বললাম, কারোর সাথে এ নিয়ে আপনি কথা বলবেন না আশা করি।
বিশেষত আপনার স্বামীর সাথে তো অবশ্যই না। আপনাকে এ দিয়ে ভাবতে হবে, ঠিক করতে হবে আপনি কি চান। ঘর থেকে বের হয়ে চলে এলাম। এরপর মহিলা চুপচাপ শুয়ে রইলেন। বিকেলবেলা ওনাকে উঠে হুইল চেয়ারে বসালাম, চা নাস্তা দিলাম, কিন্তু তিনি কোনো কথাই বললেন না, যেন মৃত এক নারী। এমন করেই চলল 2 দিন। শ্বশুর একবার আমার কাছে জানতে চাইলেন, বৌমা তোমার শাশুড়ির কি কোনো সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে কিনা। আমি ওনাকে জানালাম চিন্তার কিছু নেই, উনি ঠিক আছেন। 3 দিনের দিন দুপুরে মোবাইল হাতে গোপন বই পড়ছি। 10-12 দিন আগে আমার বর বইটা কিনে দিয়েছেন। উনি আমাকে বলেছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিন্ডার সব কিছুতে অ্যাকাউন্ট খুলতে, খেলার পার্টনার খুঁজতে কাজে লাগবে। আমি অবশ্য তেমন কিছু করিনি, আর এখন যে আইডিয়া নিয়ে ভাবছি তাতে এসব দরকারও নেই। তবে খবর পড়ি, বিভিন্ন গল্প, উপন্যাস পড়ি, আর লাগালাগি বই পড়ছি, মাঝে মাঝে বিভিন্ন সাইটে গিয়ে কিছু মুভিও দেখি। শাশুড়ি এলেন ভুল ঠেলে। আমি উঠে বসলাম আর বললাম, কিছু লাগবে মা? উনি অস্পষ্ট স্বরে বললেন, না মা, কিছু লাগবে না। তারপর উনি আমার বিছানার পাশে এসে আমার হাত ধরে বললেন, আমি জানি না বৌমা তুমি কি করে আমার স্বামীর বংশের বাতি জ্বালাবে, তবে তুমি আমাদের বংশের প্রদীপ জ্বালো, আমি সেটাই চাই। এর জন্য আমার যা করা লাগবে আমি করব, কিন্তু তুমি কি করে এটা করবে সেটা যদি একটু বলতে। আমি মাথা নিচু করে বললাম, আপনার তেমন কিছু করতে হবে না, একটু ধৈর্য ধরতে হবে, আর আমাকে আপনার সতীন হিসাবে মেনে নিতে হবে। উনি খুব অবাক হয়ে বললেন, মানে তোমার শ্বশুরের সাথে তুমি? আমি বললাম, হ্যাঁ মা। উনি আমাকে প্রশ্ন করলেন, এগুলো কি আমার ছেলে জানে? আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, হ্যাঁ মা, তার সাথে মিলেই আমরা এই পরিকল্পনা করেছি। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রমেশ কি করে রাজি হবে, মানে তোমার শ্বশুর? আমি বললাম, দুভাবে হতে পারে, এক আমি তাকে স্বীকার করবো, অথবা আপনি তাকে রাজি করাবেন। আমার শাশুড়ি বললেন, না, আমি তার সাথে এটা নিয়ে কথা বলতে পারবো না। আমি বললাম, অসুবিধে নেই, আমি জানি কি করে স্বীকার ধরতে হয়। 10-12 দিন সময় দিন, না হলে আপনি কথা বলবেন। এর কিছুদিন পর আমার শ্বশুর আমাদের কাজের বুয়াকে দেখে যখন বাথরুমে ঢুকলো, তখনই আমি ওনার পিছে পিছে গেলাম। চাপের ঠেলায় উনি দরজা লাগাতে ভুলে গেলেন। আমি সেই সুযোগ নিয়ে আমিও ঢুকে পড়লাম। তারপর আর কি, আমি আমার ফাঁদে ফেলে শ্বশুরকে স্বীকার করলাম। টানা 1 ঘন্টা উনি খেললো, আমিও খুব মজা পেলাম, আর এখন সবাই খুব সুখে আছে।